প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিল রাষ্ট্র সংস্কারের ৪ কমিশন। ইতিহাস হয়ে থাকবে বললেন ডক্টর ইউনূস। জিয়া অরফানেজ মামলায় বেগম খালেদা জিয়া সহ সব আসামি খালাস, বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল। বিতর্কে জড়িত কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলের গণরুমকে রিডিং রুমে পরিবর্তনের পরিকল্পনা কর্তৃপক্ষের, সুস্থ পরিবেশ চান শিক্ষার্থীরা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। আজকে যে 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ, এই কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই সংস্কার প্রতিবেদনের মাধ্যমে যেটা গঠন করা হবে বা যার উদ্দেশ্য হলো এটা থেকে গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি হবে, যা হবে নতুন বাংলাদেশের একটা চার্টার। এটা মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে, নির্বাচন হবে, সব কিছুই হবে, কিন্তু চার্টার থেকে সরা যাবে না। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন। নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্ট। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ সরকার। এরপর গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ড মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারের দায়িত্ব আসে অন্তর্বর্তী সরকারের কাঁধে। এরই ধারাবাহিকতায় রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সংস্কার প্রস্তাবনা তৈরি করতে অন্তর্বর্তী সরকার 2 দফে 11টি সংস্কার কমিশন গঠন করে। প্রায় 6 মাস পর নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করে। ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট দিবে অন্য কমিশনগুলো। রিপোর্টগুলো এমন অবস্থায় পাই যেন ওর মধ্যে আবার ঢুকতে না হয়, পরিচ্ছন্ন একটা রিপোর্ট যেটা আমরা জাতির সামনে পেশ করতে পারবো। ওইটা একটা অংশ রয়ে গেল, ওইটা চেষ্টা করা। আরেকটা যেটা উল্লেখ করলাম শুরুতেই, যে গণঅভ্যুত্থানের যে সুরটা, সেই সুরটা যেন আমাদের অক্ষুণ্ণ থাকে, কারণ সেখান থেকে আমাদের উৎপত্তি, আমাদের পুরো জাস্টিফিকেশন হচ্ছে আমরা ওইটার একটা অংশ। ওই অংশটাকে যেন আমরা ভুলে না যাই, যে এটা প্রতিষ্ঠিত করি। এবং যে জাতির আকাঙ্ক্ষা, 25 আগস্ট যেটা হয়েছে সেটা সমগ্র জাতির আকাঙ্ক্ষার ভিত্তিতেই হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে যেন আমরা ধরে রাখতে পারি। নির্বাচন কমিশনের প্রতিবেদনে জাতীয় সংসদের নারী আসনে সরাসরি নির্বাচন এবং কোনো আসনে 40% কম ভোট পড়লে সেখানে পুনর্নির্বাচনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। আপনারা নিজেরাই এটা জরিপ করেছেন, দেখেছেন, কাজে এটা মানুষেরই ভাষ্য। কিন্তু এমনভাবে বলা, এমনভাবে সুন্দর করে বলা যে সবাই যেন এটার মধ্যে এসে যেতে পারে। কেউ নির্বাচনের আগে এসে যাবে, কেউ নির্বাচনের পরে আসবে। নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েই সব জিনিস, যেহেতু নির্বাচনের আগে সম্ভব হবে না হয়তো, কাজে কিছু জিনিস থেকে যাবে। থেকে গেলে সেটা যেন কমিটমেন্ট থাকে, ওই যে চার্টার বললাম, সেই চার্টারের আঙ্গিকে যেন আমরা এগিয়ে যেতে পারি। প্রতিবেদন জমা দেওয়ার পর এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে সংস্কারের বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেবে সরকার। এই কষ্টটা যে করেছি ওই বাধাগুলিকে অতিক্রম করার জন্য, কাজে সেই লক্ষ্য সামনে রেখে, সেই লক্ষ্যের কথা চিন্তা করে আমরা এই পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। এটাতে সবার পার্টিসিপেশন দরকার। এটাও কঠিন একটা কাজ, এটা সহজ কাজ না, কিন্তু আমাদের মন যদি পরিষ্কার থাকে, আমার একদম নিশ্চিত বিশ্বাস আমরা সেটা অর্জন করতে পারবো। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে এই মামলায় তাদের হাইকোর্ট ডিভিশন ও বিচারিক আদালতের সাজা বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতে যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে সেগুলো বাতিল করেছেন আদালত। সেই সঙ্গে এই মামলায় যারা আপিল করতে পারেনি তারেক রহমান সহ সবাইকে খালাস দেওয়া হয়েছে। স্পেসিফিক বলা আছে যে ট্রাস্টের স্বার্থে অন্য কাউকে দিতে পারে টাকা, যদি ট্রাস্টের স্বার্থে ইউজ হয়। তো ট্রাস্টের স্বার্থে ইউজের জন্য তাদেরকে দেওয়া হয়েছিল, সেটা প্রমাণ হয়েছে যে বায়না করেছিল ট্রাস্টের নামে জমি কেনার জন্য। আলটিমেটলি এইসব সমস্ত কিছু এবং ল ফ্যাক্ট সব কিছু বিবেচনা করে অনারেবল অ্যাপিলেট ডিভিশন আজকে ক্রিমিনাল আপিলটা, সবগুলো ক্রিমিনাল আপিলই অ্যালাউ করেছে এবং নন অ্যাপিলিং যারা আছে তাদেরকেও খালাস দিয়েছে। কারণ হচ্ছে যে এটা ম্যালিসিয়াস প্রসিকিউশন করছে।
পুলিশ সহ অপরাধ ও বিতর্কতিমূলক কর্মকাণ্ডে জড়িত সব কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11টার দিকে আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের ফুটেজ তথ্য আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে। প্রতিদিনই কিন্তু তাদের দু একজন করে ধরা পড়ছে। ছাগলকাণ্ডের ঘটনায় মতিউরকেও ধরা হয়েছে। সবাইকে আইনের আওতায় আনা হবে। অপরাধে জড়ানো পুলিশ কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইনকোয়ারি হওয়ার পর কাউকে ছাড় দেওয়া হবে না। এদের ট্রেনিংটা আরও কিভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরও বেশি সেবা দিতে পারে এই ব্যাপারে এই বাহিনীর আবার কত কিছু সমস্যা রয়ে গেছে। ওই সমস্যাগুলিও তারা বলছে এবং এই সমস্যাগুলি আমরাও কত তাড়াতাড়ি সমাধান করতে পারি এইগুলি ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে। পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। আপনারা সেদিন দেখলেন যে ধরার ভিতরে একটা আবার পালায়ও গেল একই ধরা হয়েছে, আবার ধরার থেকে কিন্তু পালায়ও গেছে। যে ধরা হচ্ছে না এটা আপনারা বলেন না, ধরা হচ্ছে বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজকে গ্রেপ্তার করেছে ডিবি। দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তবে আলোচিত এই দম্পতিকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি তিনি। যদিও এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে দুদক। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলেমেয়ের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে দুদক। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার তার পদত্যাগের বিষয়টি জানিয়েছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তদন্তের আহ্বান জানান তিনি। পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টিউলিপ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণরুমের যে অপসংস্কৃতি চালু হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানের পর, তাতে পরিবর্তন আসতে যাচ্ছে। গণরুমকে রিডিং রুমে পরিণত করতে চান হল প্রভোস্টরা, এমনটাই জানালেন বিজয় 71 হলের প্রভোস্ট SM আলী রেজা। শিক্ষার্থীরাও চান ভবিষ্যতে সব সরকারি বহাল রাখবে হলের সুস্থ পরিবেশ। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। যোগ্যতার সর্বোচ্চ প্রমাণ দিয়ে ভর্তি হতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সেখানে ভর্তি হয়ে বিগত বছরগুলোতে অনেকেই শুধুমাত্র প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি গণরুম এবং গেস্ট রুম সংস্কৃতির কারণে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর দীর্ঘদিন ধরে চলতে থাকায় নীরব অত্যাচার থেকে মুক্তি পেয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভৎস এই অতীতের কথা স্মরণ করে তারা বলেন, পুনরাবৃত্তি চান না এসব সংস্কৃতির। যে আমরা পড়ার যে স্পিরিটটা নিয়ে আসি ইন্টারমিডিয়েটের পরে, সেই স্পিরিটের মধ্যে সবার আগে এই গণরুম বাধায় দাঁড়ায়। আমাদের পড়াশোনায় ব্যাঘাত করে রাত সজাগ রাখা হয়, গ্যাস্টরুম করানো হয়, গণরুম থেকে বিভিন্ন প্রোগ্রাম করানো হয়। এখানে থাকতে হইলে আপনার প্রোগ্রাম করতে হইতো। আমি কোনোভাবেই চাই না এটা আমার জুনিয়ররা এটা সাফার করুক। বর্তমানে আছে, এখন তো কোনো গণরুম নাই। এই যে দেখেন, ওই গণরুমটা এখন ফাঁকা। এই প্রথম বর্ষ থেকেই ছাত্রছাত্রীরা তার সিটে উঠতে পারছে। ভার্সিটিতে ভর্তি হওয়া প্রতিটা শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে বৈধ একটা সিটের ব্যবস্থা করা উচিত, যাতে তারা পড়াশোনায় খুব ভালোভাবে মনোনিবেশ করতে পারে। হল কর্তৃপক্ষ বলছে, গণরুম সংস্কৃতির জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রদের পড়াশোনার ক্ষতিসহ মানসিক বিকৃতি ঘটে। তাই সব ছাত্রদের আসন নিশ্চিত করার পাশাপাশি গণরুমকে রিডিং রুমে পরিণত করবে বলে জানান হল প্রভোস্ট। আমি অন্য হলগুলোর কথা বলতে পারবো না, তবে এই যে সমস্ত লোকেশনগুলো, এই প্রত্যেকটা লোকেশন কিন্তু একটা পারপাজেই করা হয়েছিল। যেরকম বিজয় 71 হলের যেটা গণরুম ছিল, এটা ছিল বেসিক্যালি স্পোর্টস রুম।
এবং এটা বড় একটা জায়গা। আমরা প্রাথমিকভাবে ভাবছি যে আমরা এটাকে রিডিং রুম করব। বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে স্বপ্ন নিয়ে ভর্তি হয় সেসব বাস্তবায়নে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা এখন শিখে গেছে দ্য ওয়ে আই থিঙ্ক অ্যান্ড আই এক্সপেক্ট যে আমরা ঐক্যবদ্ধ হলে এটা আর কখনো ফিরবে না। এবং এক্সিস্টিং যে সমস্ত ছাত্র সংগঠন আছে যারা ছাত্র রাজনীতি করেন তাদের জন্য এটা একটা মেসেজ যে ভালো ছাত্র রাজনীতি না করলে প্রো স্টুডেন্ট ইস্যুগুলোকে সামনে না নিয়ে আসলে শিক্ষার্থীরাও আমাদেরকে গ্রহণ করবে না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার নাম শীর্ষে। আজ বুধবার সকাল 8:30টার দিকে বাংলাদেশের এই রাজধানীর AQI স্কোর ছিল 254। মিশরের কায়রো, ভারতের দিল্লি ও ভিয়েতনামের হানায় যথাক্রমে 242, 239 ও 230 IQI স্কোর নিয়ে তালিকার তৃতীয় চতুর্থ স্থান দখল করেছে। যানবাহনজনিত ইটভাটা নির্মাণ কাজের ধুলা দূষণের অন্যতম উৎস। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে বায়ু দূষণের শিকার হয়ে শ্বাসকষ্ট সহ নানা ধরনের রোগে আক্রান্ত সর্বশান্ত হচ্ছে সাধারণ জনগণ। রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে নড়াইলে ও খুলনা বেনাপোল রুটে গত 24 ডিসেম্বর যাত্রা শুরু করেছে দুটি ট্রেন সার্ভিস। এতে খুশি দক্ষিণ অঞ্চলের মানুষ। তবে পদ্মাপাড়ের 3 জেলায় স্টপেজ নেই এই ট্রেন দুটির, ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে পদ্মাপাড়ের 3 জেলার মানুষের। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। মাদারীপুরের শিবচর থেকে রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। ঢাকা থেকে পদ্মা সেতু কাশিয়ানী জংশন নড়াইল হয়ে খুলনা ও বেনাপোল রুটের নতুন 2 জোড়া যাত্রীবাহী ট্রেন উদ্বোধন করা হয় গেল 24 ডিসেম্বর। তবে শিবচর মাদারীপুর পদ্মা সেতু হয়ে খুলনা ও বেনাপোল এই রুটে নতুন ট্রেন সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছেন পদ্মাপাড়ের মানুষ। কারণ মাদারীপুরের শিবচর স্টেশন পদ্মা সেতু সংলগ্ন পদ্মা স্টেশন থাকলেও মুন্সিগঞ্জের পাড়ের কোনো ট্রেনের বিরতি বা স্টপেজ না থাকায় এই ট্রেন সার্ভিস থেকে বঞ্চিত মাদারীপুর, শরিয়াতপুর ও মুন্সিগঞ্জের যাত্রীরা। খুলনা হতে যাচ্ছে জানাবাদ নামে এবং হচ্ছে বেনাপোল হতে রূপসী বাগান নামে 2টা ট্রেন ছাড়ছে। এটা হচ্ছে শিবচরবাসীর জন্য খুবই খুশির খবর, কিন্তু খুশির পাশাপাশি এই এলাকাবাসীর জন্য খুবই বেদনাদায়ক একটা অধ্যায় হচ্ছে যে এখানে হচ্ছে 4টে ট্রেন, একটা ট্রেনও স্টপেজ নাই। আমরা শিবচরের মানুষ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ এই 3 জেলার মানুষ মনে করেন যে এখানে অনেক দুর্ভোগ করতেছি। সরকারের কাছে এটি আবেদন যাতে এটা অতি দ্রুত তাড়াতাড়ি এই ট্রেনে সার্ভিস গ্রহণ করতে হলে অবশ্যই যাত্রীদের ভাঙা বা ঢাকা থেকে উঠতে হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। ট্রেন দুটি দিয়ে মাত্র 3 ঘন্টা 45 মিনিট সময়ের মধ্যে ঢাকা খুলনা এবং ঢাকা বেনাপোল ভ্রমণের সুযোগ রয়েছে। এদিকে আন্তনগর সার্ভিসের অজুহাতে এই স্টেশনগুলো থেকে নতুন এই ট্রেন দুটি ছাড়া নিয়ে কোনো সুসংবাদ দিতে পারলেন না প্রকল্প পরিচালক। ধারণা যে সেখানে বিরতি নেবে এরকম আমরা ট্রেন শীঘ্রই চালু করব। ইন্টারসিটি ট্রেন তো সব স্টেশনে থামবে না, সব স্টেশনে থামার ট্রেন আলাদা। রোলিং স্টকের একটু সংকট আছে, আমরা একটা সংগ্রহ করে নতুন ট্রেন চালু করার চেষ্টায় আছি আর কি। 3 জেলার মানুষের সুবিধার্থে উভয় পারে অন্তত 2টি স্টেশনে স্টপেজের ব্যবস্থার দাবি পদ্মাপাড়ের মানুষের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। পুলিশের মনোবল পুনরুদ্ধার ও অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। রাজশাহীর শারদায় পুলিশ একাডেমি আয়োজিত 40তম ক্যাডেট SI ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে একটি নিরপেক্ষ সংস্থায় উন্নীত করতে কাজ করে যাচ্ছে সংস্কার কমিশন।
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় রূপান্তরে সরকারের এই মহতী উদ্যোগের সাথে আমরা সবাই একাত্ম। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্নির্মাণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা সমগ্র জাতির। পুলিশের মনোবল পুনরুদ্ধার করে অপরাধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও আমরা কাজ করে যাচ্ছি। বিশ্বের অন্যতম বৃহৎ যুব সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই বাংলাদেশের মুন্সিগঞ্জ চ্যাপ্টারের নতুন বোর্ড অব ডিরেক্টরস ঘোষণা করা হয়েছে। গতরাতে বনানীর একটি হোটেলে এই কমিটি ঘোষণা করা হয়। 22 সদস্যের নতুন বোর্ড অব ডিরেক্টরসের সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফো লিংক লিমিটেডের ডিরেক্টর ও সিও শাকিব আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেসিআই বাংলাদেশের সভাপতি কাজী ফাহাদ, মুন্সিগঞ্জ চ্যাপ্টারের সাবেক সভাপতি ফারহানা মাখনুন সাবা সহ আরও অনেকে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জেসিআই বিশ্বের 100টিরও বেশি দেশে তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশের পাশাপাশি মানবিক প্রকল্পের মাধ্যমে সমাজ উন্নয়নে কাজ করছে। সঠিকভাবে তাদেরকে তৈরি করা, সাইবার সিকিউরিটি নিয়ে আমরা কাজ করেছিলাম। দেন আমরা স্পেশাল চাইল্ডদের অটিজম নিয়ে কাজ করেছি, পরিবারগুলোকে কিভাবে তাদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করেছি। পাশাপাশি আমরা কিছু স্টুডেন্টকে ফ্রি স্কলারশিপ দিয়েছি। এর পাশাপাশি আমরা আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের জন্য কিছু ইসলামিক ইনস্টিটিউট করে দিয়েছি এবং এর পাশাপাশি আমরা ওয়াটার সেভিং প্রজেক্ট নিয়েও কাজ করেছি। এবার আমরা চাবো জেসিআই মুন্সিগঞ্জের পক্ষ থেকে যেন আমরা ইয়ুথদেরকে নিয়ে কাজ করতে পারি, নতুন প্রজন্মের জন্য কাজ করতে পারি এবং সর্বোপরি সবাই একসাথে মিলে এই দেশটাকে নতুন করে সুন্দর করে গঠন করতে পারি। নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধান অন্তরায় সিন্ডিকেট এবং দুর্নীতি, এই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদিন। বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে নবউজ্জীবিত বাংলাদেশ সমাজ আয়োজিত নতুন বাংলাদেশে নতুন বছরের প্রত্যাশা শীর্ষক আলোচনা ও গোল্ডেন উইনার অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানার সঞ্চালনায় ও অধ্যাপক মোহাম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তা ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদুল হোসেন খান। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নতুন প্রজন্মের কাছে দেশীয় জামদানি সম্পর্কে পরিচিতি ও মসলিন খ্যাত ঐতিহ্যবাহী জামদানি শাড়ির বাজার সম্প্রসারণের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে শুরু হয়েছে মাসব্যাপী জামদানি শিল্প পণ্য মেলা। উপজেলা প্রশাসন জানায় 14টি শর্তে অনুমোদন দেওয়া হয়েছে মেলার। গৌরনদী থেকে জিএম জসিম হাসানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকবর। ক্রেতা বিক্রেতা আর বিনোদন প্রেমীদের পদচারণায় জমে উঠেছে বরিশালের গৌরনদীর মাসব্যাপী জামদানি শিল্প পণ্য মেলা। মেলায় জামদানি শাড়ির পাশাপাশি দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। এতে অনেকদিন উৎসবের আমেজ থেকে বঞ্চিত গৌরনদীবাসী যেন প্রাণ ফিরে পেয়েছেন মেলার কারণে। মেলাটা নূতন হয়েছে, এর জন্য পরিবার নিয়ে আসছে, খুবই ভালো লাগছে। পরিবেশও ভালো, অনেক লোকজন, ভালোই লাগছে। দেখলাম আইন শৃঙ্খলা বা সবকিছু মিলিয়ে ভালোই। বাচ্চা নিয়ে আসছি এবং ফ্যামিলি নিয়ে আসছি, সবাই একসাথে কেনাকাটা খুব ভালো লাগছে। একসাথে আমিও কিছু কিনতেছি, এখন দেখতেছি। খুব ভালো পর্যায়ে আমাদের মেলাটা হচ্ছে, খুব লোকজন খুব শান্তশিষ্ট আছে, কোনো গ্যাঞ্জাম বেজাত কিচ্ছু নাই, খুব ভালো হচ্ছে বেচা কিনা আর কি। মেলায় বিনোদনের জন্য নৌকাদোলা রাইড, ড্রাগন ট্রেন, ভূতের ঘর সহ রয়েছে নানা ব্যবস্থা। এছাড়াও মুখরোচক খাবারের দোকানের কমতি নেই মেলা প্রাঙ্গণে। মফস্বলে এরকম মেলা খুবই দরকার, কারণ এইটাই আমার মনে হয় বরিশাল এই গৌরনদী প্রথম বাণিজ্য মেলা। এই মেলাটা হওয়াতে আমার মনে হচ্ছে গৌরনদীবাসী সবাই মনে হচ্ছে একটা নতুন প্রাণ পেয়েছে। মেলার উদ্যোক্তারা জানান স্থানীয়দের বিনোদন দেওয়ার জন্যই এই আয়োজন। এখানে মাদকাসক্ত এবং অশ্লীল অসামাজিক বেশি উচ্ছৃঙ্খল চলছে, তাই আমি একটা সিদ্ধান্ত নিলাম এখানে যদি একটা সামাজিক ভালো একটা পরিবেশ বান্ধব একটা মেলা করা যায়, জামদানি দেশীয় পণ্য মেলা, তাহলে
এদেশের জনগণকে উপকৃত হবে। বাংলাদেশ জামদানি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে গত 18 ডিসেম্বর গৌরনদীতে শুরু হয়েছে এই জামদানি শিল্প পণ্য মেলা। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এবারে খেলার খবর। এশিয়ান মুকার চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব শুরু হয়েছে। দুপুরে রাজধানীর বনানী ক্লাবে উদ্বোধনী খেলার মাধ্যমে শুরু হয়েছে এই বাছাই পর্ব। বাংলাদেশ বিলিয়নিয়ার্স অ্যান্ড মুকার ফেডারেশন আয়োজিত এই আসর চলবে আগামী 20 জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনানী ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট রুবেল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিএসএফ এর প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সরকার মুহাম্মদ শামসুদ্দিন। চলতি বছর আসন্ন এশিয়ান মুকার চ্যাম্পিয়নশিপ কাতারের দোহায় অনুষ্ঠিত হবে। বাছাই পর্ব থেকে 2 জন সেরা খেলোয়াড় ওই আসরে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বাছাই পর্বে মোট 32 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিল রাষ্ট্র সংস্কারের চেয়ার কমিশন। ইতিহাস হয়ে থাকবে বললেন ডক্টর ইউনূস। জিয়া অরফানেজ মামলায় বেগম খালেদা জিয়া সহ সব আসামি খালাস। বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল। বিতর্কে জড়িত কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলের গণরুমকে রিডিং রুমে পরিবর্তনের পরিকল্পনা কর্তৃপক্ষের। সুস্থ পরিবেশ চান শিক্ষার্থীরা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।